একটা সাক্ষাৎকার, আর তাতেই বাংলাদেশের রাজনীতিতে একেবারে তোলপাড়। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কী এমন বলেছিলেন যা ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এতটা ক্ষুব্ধ করে তুলল? চলুন এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। প্রশ্নটা খুবই সহজ, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু বেশ জটিল। মানে কিভাবে শুধু কয়েকটা কথার কারণে দুটো শক্তিশালী পক্ষের মধ্যে এমন তীব্র উত্তেজনা তৈরি হতে পারে? ঠিক এই ব্যাপারটাই আমরা এখন ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। আসলে বিতর্কের একেবারে কেন্দ্রে রয়েছে শেখ হাসিনার করা কিছু মন্তব্য। নির্দিষ্ট শব্দ বা বাক্য নিয়ে নানা রকম আলোচনা থাকলেও মূল কথাটা ছিল অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা। আর এটা তো সরাসরি ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বলা যায় এই কথাগুলোই যেন আগুনে ঘি ঢেলেছে। আচ্ছা, তাহলে এই বিতর্কের স্ফুল্লিঙ্গটা ঠিক কোথা থেকে ছড়ালো? দেখুন, সাক্ষাৎকারে কি বলা হয়েছে সেটা তো গুরুত্বপূর্ণ বটেই, কিন্তু তার চেয়েও জরুরি হলো এর প্রেক্ষাপটটা বোঝা। মানে ঠিক কোন পরিস্থিতিতে এই কথাগুলো বলা হয়েছিল, যা বিষয়টাকে এতটা বিস্ফোরক করে তুলেছে। দেখুন, সাক্ষাৎকারটার টাইমিং কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা এমন এক সময় দেয়া হয়েছে যখন দেশ একটা বড় রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার সবেমাত্র তাদের কাজ শুরু করেছে। তো এরকম একটা স্পর্শকাতর মুহূর্তে দেশের সবচেয়ে প্রভাবশালী একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এমন জোরালো মন্তব্য আসাটা স্বাভাবিকভাবেই সবার নজর কাড়ে এবং খুব দ্রুতই আলোচনার জন্ম দেয়। এই পুরো ঘটনাটার কেন্দ্রে রয়েছেন দুজন হেভিওয়েট ব্যক্তিত্ব। একদিকে আছেন দেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের প্রধান, আর অন্যদিকে আছেন একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ, যিনি এখন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে। চলুন তাদের সম্পর্কে একটু জেনে নিই। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে খুব পরিচিত আর প্রভাবশালী এক নাম। তিনি শুধু দেশের সাবেক প্রধানমন্ত্রীই নন, অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগেরও দীর্ঘদিনের সভাপতি। তার ক্ষমতার মূল ভিত্তিই হল দেশের তৃণমূল রাজনীতি আর তার শক্তিশালী দলীয় কাঠামো। আর অন্যদিকে আছেন ড মোহাম্মদ ইউনূস। ক্ষুদ্র ঋণের প্রবর্তক হিসেবে তিনি সারা বিশ্বেই সম্মানিত। তার পরিচিতি বা ক্ষমতার ভিত্তিটা কিন্তু একেবারেই অন্যরকম। সেটা হলো সুশীল সমাজ এবং আন্তর্জাতিক মহলে তার এনর্মাস গ্রহণযোগ্যতা। আর এখন তিনি একটা অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন। দেখুন, দুজনের ক্ষমতার উৎস কিন্তু একদম দুই মেরুর। একজন এসেছেন চিরাচরিত রাজনীতির পথ ধরে, যার মূল শক্তি তার দল এবং কর্মীরা। আর অন্যজন এসেছেন একাডেমিয়া আর সামাজিক উদ্যোগের জগৎ থেকে, যার শক্তি হল তার বৈশ্বিক পরিচিতি আর সম্মান। তাদের পথ আর দর্শন দুটোই আসলে একেবারে আলাদা। তো এমন একটা মন্তব্যের পর প্রতিক্রিয়া তো হবেই। এখন প্রশ্ন হল, অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জের মুখে ঠিক কী জবাব দিল? তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? সরকারের তরফ থেকে জবাবটা আসল বেশ তাড়াতাড়ি আর বেশ কড়াভাবেই। বিভিন্ন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হলো। সরকারের উপদেষ্টারাও প্রকাশ্যে শেখ হাসিনার মন্তব্যের কড়া সমালোচনা করলেন। তারা বললেন এটা দেশের স্থিতিশীলতা নষ্ট করার একটা চেষ্টা। এর মাধ্যমে তারা একটা পরিষ্কার বার্তা দিল যে সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হলে সেটা সহ্য করা হবে না। কিন্তু প্রশ্নটা তো থেকেই যায়, সামান্য একটা সাক্ষাৎকার কেন একটা সরকারকে এতটা নাড়িয়ে দেবে? এর আসল কারণটা যদি খুঁজতে হয়, তাহলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। দেখতে হবে এই দুই পক্ষের সম্পর্কের ইতিহাসটা কেমন। হ্যাঁ, ঠিক তাই। এই যে উত্তেজনা, এটা কিন্তু হুট করে তৈরি হওয়া কোনো ঘটনা নয়। এর শেকড় আসলে অনেক গভীরে, যা কয়েক দশক ধরে বিস্তৃত। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় যে শেখ হাসিনা আর ড ইউনূসের সম্পর্কটা কখনোই খুব একটা সহজ ছিল না। গ্রামীণ ব্যাংক নিয়ে পুরনো বিতর্ক, ২০০৭ সালে ড ইউনূসের রাজনীতিতে আসার চেষ্টা, আর এরপর বিভিন্ন সময় তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ, এই সব কিছুই কিন্তু আজকের এই উত্তেজনার প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। এখানে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজটা কি। তাদের প্রধান দায়িত্ব হল দেশকে একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, কোনো দীর্ঘমেয়াদী নীতি বা এজেন্ডা বাস্তবায়ন করা নয়। তাই এই সরকারের যে কোনো পদক্ষেপ বা এর বিরুদ্ধে করা যে কোনো মন্তব্য দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাদের দুজনের শাসনতান্ত্রিক দর্শনের পার্থক্যটাও কিন্তু চোখে পড়ার মতো। একদিকে আছে দলীয় রাজনীতির মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ধারণা, আর অন্যদিকে আছে একটা নির্দলীয় টেকনোক্র্যাট সরকারের মাধ্যমে সিস্টেমটাকে সংস্কার করার চেষ্টা। এই দুই দর্শনের সংঘাতে কিন্তু বর্তমান পরিস্থিতির একটা বড় কারণ। আচ্ছা, এই যে দুজনের মধ্যে দ্বন্দ্ব, এর প্রভাবটা কিন্তু শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ না। এর চেয়েও বড় প্রশ্ন হল, এই পরিস্থিতিটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য আসলে কি অর্থ বহন করে। দেখুন,
এই উত্তেজনার ফলে বেশ কিছু বড়সড় প্রশ্ন সামনে চলে আসছে, যেমন নির্বাচনের সময়সূচি কি এতে প্রভাবিত হতে পারে? রাজনৈতিক দলগুলোর মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। একই সাথে এই পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলছে। এক কথায় বলতে গেলে এই একটা ঘটনাই দেশের দুটো ভিন্ন স্রোতকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে আছে গতানুগতিক রাজনৈতিক শক্তি আর তার প্রতিষ্ঠান, আর অন্যদিকে আছে দেশকে সংস্কারের মাধ্যমে এগিয়ে নেওয়ার একটা নতুন প্রচেষ্টা। এদের মধ্যকার ভারসাম্যই হয়তো ঠিক করে দেবে দেশের ভবিষ্যৎ পথ চলা। তো শেষ প্রশ্নটা এটাই, বাংলাদেশ যখন একটা স্থিতিশীল রাজনৈতিক ভবিষ্যতের দিকে এগোতে চাইছে, তখন এই ধরনের সংঘাত কি সেই যাত্রাপথকে আরও কঠিন করে তুলবে, নাকি এটা একটা বড় পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে? এর উত্তরটা হয়তো সময় বলে দেবে।